নমস্কার, এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা যারা এই ভিডিওটিকে দেখছো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা যারা প্রথম সেমিস্টারে এডুকেশন মেজর বা মাইনর নিয়ে পড়ছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো তোমাদের 2 মার্কসের প্রশ্ন থাকবে, সেই 2 মার্কসের প্রশ্নের উপর ভিত্তি করে এখানে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। শিক্ষা শব্দটি সংস্কৃত শাসধাতু থেকে উদ্ভূত, যার অর্থ হলো শাসন করা, নির্দেশ, আজ্ঞা, নিয়ন্ত্রণ, তিরস্কার বা শাস্তি দান ইত্যাদি। শিক্ষার আরেকটি যথার্থ অর্থ হলো বিদ্যা। এটি বিদ ধাতু থেকে এসেছে। বিদ বলতে জানা, জ্ঞান আহরণ করাকে বোঝায়। দ্বিতীয় প্রশ্ন, এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন ভাষায় 3টি মৌলিক শব্দের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে এডুকেয়ার, এডুসিয়ার এবং এডুকেটাম। এডুসিয়ারের অর্থ হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা, আর এডুকেয়ার কথাটি এর অর্থ মধ্য হতে, আউট অফ বা ফ্রম, এবং ডু কেয়ার মানে বাইরে আনা বা বাইরে পরিচালিত করা। সুতরাং এডুকেয়ার শব্দের পরিপূর্ণ অর্থ হলো ভিতর থেকে বাইরে নিয়ে আসা। এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে শিক্ষক বা শিক্ষাদান সংক্রান্ত কাজ। এই তিনটির মধ্যে এডুকেয়ার এবং এডুকেটাম শব্দ দুটিতে কিছুটা সংকীর্ণতা আছে। এই দিক দিয়ে এডুকেয়ার শব্দটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এরপরে 3 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার্থীর শূন্য মন জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণ করে তোলাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্য। এ অর্থে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জ্ঞান অর্জন করা হয় তাই হলো শিক্ষা। অর্থাৎ শিশুর শিক্ষা আরম্ভ হয় প্রথাগত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের মাধ্যমে এবং নির্দিষ্ট পাঠ্যক্রমের সঙ্গে অগ্রসর হওয়ার মাধ্যমে তার শিক্ষা শেষ হয়। 4 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই ধারণা অনুযায়ী শিক্ষা শুরু হয় শিক্ষায়তনে ভর্তির মধ্য দিয়ে এবং শিক্ষার শেষ হয় ডিগ্রি লাভের মধ্য দিয়ে। 2 নম্বর জ্ঞান আহরণের প্রক্রিয়া। এই মতের প্রবক্তাদের মতে শিক্ষা হলো জ্ঞান আহরণের প্রক্রিয়া। শিক্ষার লক্ষ্য হলো বিষয় সম্পর্কে তাত্ত্বিক ও পুঁথিকেন্দ্রিক জ্ঞান সরবরাহ করা। 5 নম্বর প্রশ্ন, পাইপলাইন থিওরি বলতে কি বোঝো? জল ও নল তত্ত্ব, এটাকে বাংলায় বলা হয়। এই মতবাদে বিশ্বাসী তাত্ত্বিকরা মনে করেন যে শিক্ষক হলেন স্টোর হাউস অব নলেজ। তিনি জ্ঞানের স্বর্ণরেণু দ্বারা পরিপূর্ণ। অপরদিকে শিক্ষার্থী হলো এমপ্টি পট। শিক্ষার কাজ হলো শিক্ষার্থীর জ্ঞানের এই শূন্য ভাণ্ডার পূর্ণ করা। নলের সাহায্যে পূর্ণ জলধারা থেকে জল এসে যেমন শূন্য পাত্র পরিপূর্ণ হয়, ঠিক তেমনি শিক্ষকরূপ জ্ঞানের আধার থেকে শিক্ষা প্রক্রিয়ারূপ পাইপ বা নলের সাহায্যে জ্ঞানরূপ জল দ্বারা শিক্ষার্থীর জীবন পূর্ণ হয়। অর্থাৎ শিক্ষার্থী জ্ঞান লাভ করে। এটি গোল্ড শেক্স থিওরি বা জাং অ্যান্ড মার্ক থিওরি বা পাইপলাইন থিওরি নামে পরিচিত। সংকীর্ণ অর্থে শিক্ষাকে ব্রেড অ্যান্ড বাটার এইমস অফ এডুকেশন বলা হয় কেন? সংকীর্ণ অর্থে শিক্ষা উপযোগিতা ভিত্তিক। শিক্ষা বলতে এখানে বোঝায় কোনো বিশেষ জ্ঞান অর্জন করা, কোনো একটি কৌশল বা দক্ষতা আয়ত্ত করা, যার সাহায্যে জীবিকা অর্জন সুসংগঠিত হয়। অর্থাৎ প্রয়োজনের তাগিদে আমরা নানা রকম বৃত্তি গ্রহণ করি এবং এর জন্য প্রয়োজন হয় বিশেষ জ্ঞান, কৌশল বা দক্ষতার। শিক্ষার মাধ্যমে এই বিশেষ জ্ঞান বা দক্ষতা প্রদান করা হয়। এই মতবাদের প্রবক্তাদের মধ্যে কোনো ব্যাপারে বিশেষজ্ঞ হওয়াই শিক্ষা। তাই এই শিক্ষার লক্ষ্যকে ব্রেড অ্যান্ড বাটার এইমস অফ এডুকেশন বলা হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার 3টি সীমাবদ্ধতা লিখতে বলেছে 7 নম্বর প্রশ্নে। 1 নম্বর হচ্ছে শুধুমাত্র নিয়ন্ত্রিত শিক্ষা। এখানে শুধুমাত্র প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনিয়ন্ত্রিত ও বিধিমুক্ত শিক্ষার উপর কোনো গুরুত্ব আরোপ করা হয়নি। অমনোবৈজ্ঞানিক। এই মতবাদ মনোবৈজ্ঞানিক সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। শিক্ষার্থীর রুচি, সামর্থ্য প্রভৃতি বিষয়গুলি এখানে যথাযথ মর্যাদা পায়নি। একমুখী প্রক্রিয়া। এই মতবাদ অনুযায়ী শিক্ষা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে শিক্ষকের প্রাধান্য বেশি। এরপরে চলে আসলো 4 নম্বর প্রশ্নে, ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? ব্যাপক অর্থে শিক্ষার দ্বারা অতি ব্যাপক ও বিস্তৃত। এখানে শিক্ষা বলতে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত ও বিধিমুক্ত সমস্ত প্রকার শিক্ষার কথা বোঝানো হয়েছে। ব্যাপক অর্থে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ। এই ধারণা অনুযায়ী শিক্ষা মানুষের সারা জীবন ধরে চলতে থাকে।
জন্মের সময় শিক্ষা শুরু হয়, মৃত্যু পর্যন্ত শেষ হয়। তারপর চলে আসলে হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষাকে টু ওয়ে কমিউনিকেশন বলা হয় কেন? ব্যাপক অর্থে শিক্ষা হলো দ্বিমুখী যোগাযোগ, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া এগিয়ে চলে। অন্যভাবে বলা যায়, শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয়তার সুযোগ রয়েছে। এই মত অনুযায়ী শিক্ষকের কাজ শুধু শিক্ষাদান এবং নির্দেশনা দান নয়, শিক্ষক এখানে শিক্ষার্থীর বন্ধু, সহায়ক এবং পরিচালক। পরের প্রশ্ন 10, ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য হলো শিক্ষা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শিক্ষা প্রক্রিয়া চলতে থাকে। মানুষের শিক্ষা জীবনের কোনো নির্দিষ্ট স্তরে সীমাবদ্ধ নেই। শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া। প্রকৃতপক্ষে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। চুম্বকের ন্যায় শিক্ষা প্রক্রিয়ার দুটি মেরু, যার একদিকে শিক্ষক এবং অপরদিকে শিক্ষার্থী। পরের প্রশ্ন, শিক্ষা একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া বলতে বা অবিচ্ছিন্ন প্রক্রিয়া কেন বলা হয়? শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। মানুষের শিক্ষা জীবনের কোনো নির্দিষ্ট স্তরে সীমাবদ্ধ নয়। মানুষ তার শৈশব, কৈশোর, বার্ধক্য বিভিন্ন স্তরে ক্রমান্বয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে থাকে। শিক্ষাবিদ ডান্ডিলের মতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত প্রভাব ব্যক্তির উপরে পড়ে সেগুলি সবই শিক্ষার অন্তর্ভুক্ত। সুতরাং শিক্ষা হলো জীবনব্যাপী ক্রমবিকাশের প্রক্রিয়া। পরের 12 নম্বর প্রশ্ন, শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। এই কথাটিকে বলেছেন এবং এর অর্থ আলোচনা করো। বাস্তবিক পক্ষে শিক্ষাই জীবন এবং জীবনই শিক্ষা। শিক্ষায় জন্ডিও বলেছেন, প্রকৃত অর্থে শিক্ষা হলো সেই সব প্রক্রিয়ার সমষ্টি যার সাহায্যে মানুষ শৈশব থেকে পূর্ণ বয়স পর্যন্ত এগিয়ে যায় এবং তার সাহায্যে সে প্রাকৃতিক, সামাজিক ও মানসিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। জীবনের প্রতি স্তরে ব্যক্তি যে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করে তার সমষ্টি হল শিক্ষা। এই ধারণা অনুযায়ী একজন ব্যক্তি তার পেশাগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, অবসর জীবনযাপন ইত্যাদি থেকে শিক্ষা লাভ করে থাকে। এর পরের প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা প্রক্রিয়ায় কেবলমাত্র শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। চুম্বকীয় নয়, শিক্ষা প্রক্রিয়ার দুটি মেরু, যার একদিকে শিক্ষক, অপরদিকে শিক্ষার্থী। এখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই শিক্ষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শিক্ষার্থী শুধু নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহীতা নয়, শিক্ষার্থী এখানে সক্রিয়। শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শিক্ষা প্রক্রিয়া সার্থক হয়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষা হলো অভিজ্ঞতা পুনর্গঠন ব্যাখ্যা করো। ব্যক্তি তার জীবনকালে যে সমস্ত অভিজ্ঞতা লাভ করে তার মধ্য দিয়ে সে শিক্ষা লাভ করে। এই অভিজ্ঞতা ব্যক্তি শুধুমাত্র বিদ্যালয় থেকে পায় না, প্রাকৃতিক পরিবেশ থেকে কিংবা সামাজিক পরিবেশ থেকেও পেতে পারে। একজন ব্যক্তি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ ক্লাব, ধর্ম সংস্থা, প্রকৃতি, সমাজ, রাষ্ট্র ও বিভিন্ন গণমাধ্যম থেকে যে সমস্ত জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করে থাকে তার সমষ্টি হলো শিক্ষা। তাই জন্ডিও বলেছেন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। পরের প্রশ্ন, শিক্ষা হলো সামাজিকরণের একটি প্রক্রিয়া, কথাটি সপক্ষে যুক্তি দাও। শিক্ষা হলো সামাজিকরণের প্রক্রিয়া। মানুষ হলো সামাজিক জীব। মুখচারিতা মানব প্রবৃত্তির এক অন্যতম দিক। মানুষ একা বাঁচতে পারে না, মানুষের মধ্যে রয়েছে সমাজসত্তা। শিক্ষার অর্থ হলো শিক্ষার্থীর মধ্যে সমাজসত্তার বিকাশ ঘটানো এবং সামাজিকরণের মধ্য দিয়ে ব্যক্তির এই সমাজসত্তার বিকাশ ঘটে। সামাজিকরণ বলতে বোঝায় সমাজের মানবগোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠান, প্রথা, উপকরণ, রীতিনীতি, সামাজিক আদর্শ, মূল্যবোধ, সামাজিক আইনকানুন ও আচার আচরণকে জানা। পরের প্রশ্ন চলে আসো, ব্যাপক অর্থে শিক্ষার দুটি সীমাবদ্ধতা। 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে, প্রকৃতপক্ষে শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া নয়, এটি একটি বহুমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে সমাজ, পাঠ্যক্রম, বিভিন্ন গণমাধ্যম, বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থা, পত্রযোগে শিক্ষা ব্যবস্থা, স্বশিক্ষণ ব্যবস্থা, দূরশিক্ষা ব্যবস্থা। সুতরাং বহুবিধ সংস্থার মাধ্যমে ঘটে থাকে। 2 নম্বর, ব্যাপক অর্থে শিক্ষার পরিধি এত বিস্তৃত হয়ে পড়েছে যে এর কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি। 17 নম্বর প্রশ্ন, শিক্ষা কোন কোন পরিবেশে সঙ্গতি বিধানে সহায়তা করে? শিক্ষা পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রক্রিয়া। মানুষের জীবন পরিবেশকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ও মানসিক পরিবেশ। শিক্ষার কাজ এই 3 ধরনের পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সহযোগিতা করা। তারপর 18 নম্বর প্রশ্ন, নিমিত্তিবাদ অনুযায়ী শিক্ষাকে।
নিমিত্তবাদ অনুযায়ী শিক্ষা হলো জ্ঞান নির্মাণের একটি প্রক্রিয়া। নিমিত্তবাদ দৃষ্টিভঙ্গি অনুযায়ী জ্ঞান শিক্ষার্থীর সঙ্গে তার পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এই মিথস্ক্রিয়ার ক্ষেত্রে তার পূর্বজ্ঞান নতুন জ্ঞান অন্বেষণ ও সৃজনের ভিত্তি হিসাবে কাজ করে। নিমিত্তবাদ অনুযায়ী শিক্ষার্থীর মনে অভিজ্ঞতালব্ধ কিছু ধারণা থাকে। এই ধারণা পাওয়া যায় পারিপার্শ্বিক সমাজ পরিবেশ থেকে। শিক্ষার্থী সেই ধারণার সঙ্গে নতুন ধারণাগুলোকে যুক্ত করে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাপ্ত অভিজ্ঞতার সংযোজনে নিজের জ্ঞান ভাণ্ডার নির্মাণ করে। পরের প্রশ্ন, শিক্ষাকে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলা হয় কেন? শিক্ষার মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন বিজ্ঞানের বিষয়বস্তু। একাধিক জ্ঞানের ক্ষেত্রে যথা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংখ্যাতত্ত্ব, শারীরবিদ্যা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষার অবয়ব গড়ে উঠেছে। এ কেবল বিষয়গুলির সমন্বয় নয়, এর মধ্যে রয়েছে সাঙ্গীকরণ। এই কারণে শিক্ষাকে ইংরেজিতে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষাকে লাইফলং প্রসেস বা জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিক্ষার লক্ষ্য হলো বিকাশ। এই বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে, তাই শিক্ষাও সারা জীবন ব্যাপী চলতে থাকে। পরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বা ত্রিপোলার প্রসেস বলা হয় কেন? উত্তর, কোনো শিক্ষাবিদ শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলে অভিহিত করেন, কারণ শিক্ষক শিক্ষার্থী ছাড়াও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল শিক্ষা পরিবেশ। পরিবেশের কথা বাদ দিয়ে শিক্ষার কথা ভাবা যায় না। শিক্ষা প্রক্রিয়া শূন্য সম্পাদিত হয় না, তাই শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া বা ত্রিমুখী প্রক্রিয়া। পরের প্রশ্ন 22, শিক্ষা একটি সামাজিক মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, কথাটির সপক্ষে যুক্তি দাও। শিক্ষা হলো একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো মনোবিজ্ঞান। শিক্ষণ ও শিখন কতগুলি মনোবৈজ্ঞানিক নীতি অনুযায়ী পরিচালিত হয়। আধুনিক শিক্ষাবিদের মতে শিক্ষা হবে শিশুর প্রকৃতি অনুযায়ী, ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতির উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, মনোভাব, অনুরাগ প্রভৃতি বিবেচনা করে শিক্ষা প্রক্রিয়া পরিচালিত হবে। আধুনিক এই সমস্ত ভাবনার মূল ভিত্তি হলো মনোবিজ্ঞান, তাই শিক্ষাকে একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া বলে বিবেচনা করা হয়। পরের লাস্ট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষাকে সঙ্গতি বিধানের প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষা হলো সঙ্গতি বিধানের প্রক্রিয়া। ব্যক্তি বা শিক্ষার্থী একটি নির্দিষ্ট পরিবেশে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে। শিক্ষার্থীর এই জীবন পরিবেশকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়, যথা সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, মানসিক বা প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সুষম বিকাশ, আর এই বিকাশের জন্য জীবন পরিবেশের সঙ্গে সঙ্গতির একান্ত অপরিহার্য। এবং শিক্ষার্থীর মধ্যে সেই সমস্ত জ্ঞান, কৌশল ও দক্ষতার বিকাশ ঘটায় যা পরিবেশের সঙ্গে সার্থকভাবে সঙ্গতি বিধানে সহায়তা করে। এই কারণে শিক্ষাকে সঙ্গতি বিধানের প্রক্রিয়া বলা হয়ে থাকে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।